হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল লার্ন ফিজিক্স স্লোলি। দিস ইজ হাবিবা খাতুন। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না। আজকে তাহলে দ্বাদশ শ্রেণী পদার্থবিদ্যার আলোক তরঙ্গ ব্যতিচার অধ্যায়ের ছোট্ট একটু পার্ট বাকি আছে। সেটা হচ্ছে ব্যতিচার যে আমরা পড়েছি, সেই ব্যতিচারের ঝালরের প্রস্থটা আমরা কীভাবে নির্ণয় করব, বা ব্যতিচার ঝালর যিনি তৈরি করেছিলেন তিনি হচ্ছে বিজ্ঞানী ইয়ং। তো যেখানে আমরা দেখব যে ব্যতিচার ঝালরের প্রস্থটা কীভাবে নির্ণয় করা হচ্ছে এবং অ্যাকচুয়ালি ব্যতিচার ঝালরটা কীভাবে গঠিত হচ্ছে সেটাও আমরা একটু দেখব। তাহলে চলে আসো সবাই, সবাই রেডি হয়ে যাও। তাহলে এখানে দেখো তোমাদের বই একটু থিওরিটা একটু ভালোভাবে পড়তে হবে। এখানে ইয়ংয়ের পরীক্ষায় বর্ণিত ব্যতিচার ঝালর গঠনের ব্যাখ্যা তরঙ্গের উপরিপাত থেকে পাওয়া যায়। ঠিক আছে, তাহলে ইয়ংয়ের পরীক্ষায় যে আমরা ব্যতিচার ঝালর গঠন করব সেটা আমরা তরঙ্গের উপরিপাত থেকে পাচ্ছি। অর্থাৎ ব্যতিচারটা আমরা দেখিয়েছি, ব্যতিচার যে কীভাবে ঘটছে, ব্যতিচার হচ্ছে যে কোনো দুটি তরঙ্গের উপরিপাতের ফলেই ঘটছে। তাহলে এখানে মনে করা যায় এ ও বি রেখাছিদ্র দুটি এম উৎস থেকে সমদূরত্বে রয়েছে। এটা আছে তোমাদের 6.8 চিত্রে। 6.8 চিত্রে এখানে দেখো এম উৎসটি এ ও বি রেখাছিদ্র থেকে সমান দূরত্বে রয়েছে এবং এরা সমদশায় রয়েছে। তা এখান থেকে কী হবে, এ ও বি ছিদ্র থেকে অনবরত তরঙ্গ নির্গত হয়ে এস পর্দার উপর গিয়ে আপতিত হবে। এম উৎস থেকে তরঙ্গ নির্গত হয়ে এ ও বি ছিদ্রের মধ্য দিয়ে গিয়ে এস পর্দার উপর অনবরত আপতিত হবে সমদশায়। ঠিক আছে, এরপর তাহলে সুসঙ্গত গৌণ উৎস দুটি এ ও বি সমদশা সম্পন্ন হয়। সুসঙ্গত উৎস কাকে বলে আমরা জানি যে তাদের কম্পাঙ্ক, তরঙ্গ দৈর্ঘ্য সব কিছু সমান হবে। এই উৎস দুটি থেকে একের পর এক তরঙ্গমুখ প্রতিবন্ধক সি ও পর্দা এস এর মধ্যবর্তী অঞ্চলে অগ্রসর হতে থাকে, ফলে এদের উপরিপাত ঘটে। এরপর আমরা এর অ্যাপ্লিকেশনে দেখব 6.12 চিত্র। ভালো করে খেয়াল করো, 6.12 চিত্রে একটানা বৃত্তাকার রেখা দ্বারা সমদশা সম্পন্ন তরঙ্গমুখগুলিকে দেখানো হয়েছে। এদেরই মাঝে কাটা কাটা বৃত্তাকার রেখা দ্বারা দেখানো হয়েছে বৃত্তাকার দশা সম্পন্ন তরঙ্গমুখগুলিকে, বিপরীত দশা সম্পন্ন তরঙ্গমুখগুলিকে। তাহলে দেখ কী বলছি, যে চিত্রে 6.12 চিত্রে একটানা বৃত্তাকার, অর্থাৎ এই যে একটানা বৃত্তাকার, এই যে এটা 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 একটানা, যেখানে যে বৃত্তাকার রেখাগুলোতে কোনো ছেদ নেই, এটা 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 এগুলো হচ্ছে কি, এই রেখাগুলো হচ্ছে কি বলতো, এই রেখাগুলো হচ্ছে সমদশা সম্পন্ন তরঙ্গমুখগুলিকে দেখানো হয়েছে, যে রেখাগুলিতে কোনো ছেদ নেই। আর যেগুলি হচ্ছে কি এদেরই মাঝে বা কাটা কাটা বৃত্তাকার রেখা দেখতে পাচ্ছ, কাটা কাটার বৃত্তাকার, এই যেগুলো ডট ডট দেওয়া যেগুলো, এগুলো হচ্ছে কি বিপরীত দশা সম্পন্ন তরঙ্গমুখকে দেখানো হয়েছে। বোঝা গেল? তাহলে এখানে তোমাদের স্পষ্টতই ভালো করে একটু ছবিটা খেয়াল করো। এ বিন্দু, ঠিক আছে, এ বিন্দু, তারপর হচ্ছে সি বিন্দু, তারপরে হচ্ছে যে তোমাদের ই বিন্দু। এই বিন্দুগুলোকে একটু লক্ষ্য করো, তাহলে দেখো এখানে কিন্তু এই যে এদের যে তরঙ্গপাত এবং তরঙ্গ শীর্ষ একই রেখায় মিলিত হয়েছে, তরঙ্গপাত তরঙ্গ শীর্ষ, এই জন্য কি হচ্ছে ই বিন্দু, সি বিন্দু এবং এ বিন্দুগুলো হচ্ছে কি সমদশা সম্পন্ন বিন্দু। কিন্তু যদি আবার বিপরীত ক্রমে দেখো ডি বিন্দু এবং হচ্ছে বি বিন্দু, তাহলে সেখানে দেখবে কি যে এখানে কিন্তু এই দুই রেখা কিন্তু সমানভাবে মিলিত হয়নি, অর্থাৎ এরকমভাবে যে তরঙ্গপাতের সঙ্গে তরঙ্গ শীর্ষ কিন্তু সমানভাবে মিলিত হয়নি। বুঝতে পারছো? তাহলে এখানে কি হবে, এ সি এবং ই বিন্দুতে স্বাভাবিকভাবে গঠনমূলক ব্যতিচার বা উজ্জ্বল আমরা এখান থেকে ছবি পাবো, উজ্জ্বল বস্তু দেখতে পাবো। কিন্তু বি বা ডিতে আমরা কি দেখতে পাবো, বি এবং ডিতে যেহেতু এখানে মিলছে না, তার জন্য কি হবে, বি এবং ডিতে আমরা অন্ধকার ধ্বংসাত্মক ব্যতিচার দেখবো বা অন্ধকার একটা জায়গা দেখবো। এই যে ছবিটা আমরা ব্যতিচারের যে অ্যাকচুয়াল ছবিটা দেখতে পাই, সেটা হচ্ছে কি, যে যখন আমরা এ সি এবং ই দেখছি সেখানে কি উজ্জ্বল বা গঠনমূলক ব্যতিচারের জন্য উজ্জ্বল পট্টি পাচ্ছি, কিন্তু বি এবং ডিতে যেহেতু তরঙ্গ শীর্ষ এবং তরঙ্গপাত একই রেখা মিলিত হচ্ছে না, তার জন্য আমরা সেখানে কি দেখতে পাচ্ছি, অন্ধকার পট্টি বা সেখানে ধ্বংসাত্মক ব্যতিচার সৃষ্টি হচ্ছে। তাহলে এবার আইডিয়াটা বোঝা গেল যে ব্যতিচার অ্যাকচুয়ালি কীভাবে সৃষ্টি হচ্ছে।
ওকে, এরপর আমরা চলে আসি তাহলে ব্যতিজের ঝালরের প্রস্থটা নির্ণয় করার জন্য। আমি তোমাদের খাতায় ক্যালকুলেশনটা করে দিয়েছি। এখানে দেখো ব্যতিজের ঝালর প্রস্থ নির্ণয়। তাহলে এখানে কি হচ্ছে, এস হচ্ছে একটি পর্দা, এখানে দেখতে পাচ্ছ এস হচ্ছে একটি পর্দা, এ এবং বি দুটো উৎস, ঠিক আছে, এদের মধ্যে দুটোর উৎসের মধ্যে দূরত্ব 2D এবং পর্দা থেকে এই উৎসর মধ্যে দূরত্ব ক্যাপিটাল ডি, ঠিক আছে। এটা হচ্ছে সি বিন্দু সেন্ট্রাল, এটা হচ্ছে। এবার দেখো, এবার আমরা কি করছি যে এই বিন্দু থেকে একটি তরঙ্গ নির্গত হচ্ছে, গিয়ে সেটা সি বিন্দুতে মিলিত হচ্ছে। বি থেকেও একটি তরঙ্গ নির্গত হচ্ছে, সেটা গিয়ে কোথায় মিলিত হচ্ছে, সিতে মিলিত হচ্ছে। এখানে দেখো এসি এবং বিসি কিন্তু প্রায় সমান, এই জন্য কী হচ্ছে, এসি এবং বিসি এর মধ্যে কোনো রকম পথ পার্থক্য থাকছে না। তাই স্বাভাবিকভাবেই এসি এবং বিসি এর মধ্যে যেহেতু পথ পার্থক্য নেই, তাই এরা সমদশায় আছে। তার সমদশায় থাকার জন্য সি বিন্দুতে কী হবে, যে গঠনমূলক ব্যতিচার ঘটার জন্য এখানে উজ্জ্বল বা এখানে একটা ব্রাইট স্পট আমরা এখানে দেখতে পাবো। বোঝা গেল? তোমরা আগে পড়েছো যে দুটো তরঙ্গের মধ্যে যদি পথ পার্থক্য থাকে তাহলে কিন্তু সেখানে গঠনমূলক বা উজ্জ্বল প্রতিবিম্ব আমরা দেখতে পাবো না। কিন্তু যদি দুটো তরঙ্গের মধ্যে পথ পার্থক্য না থাকে, সমদশায় থাকে, তাহলে সেখানে কী হবে, গঠনমূলক ব্যতিচার ঘটবে। তাই এখানে সি বিন্দুটা হচ্ছে কী হবে, ব্রাইট বা উজ্জ্বল বিন্দু দেখা যাবে। বোঝা গেল? এরপর কি হচ্ছে, দেখো আমরা কি করছি, এ থেকে আর একটা রশ্মি নির্গত করছি এপি এবং বি থেকে আরেকটা নির্গত করছি বিপি। এখানে একটু ভালোভাবে খেয়াল করো, এপি ইকুয়ালস টু কিন্তু বিপি নয়, এপি আর বিপির মধ্যে কিছুটা পথ পার্থক্য রয়েছে। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারছি যে এপি আর বিপি মিলে যে পি বিন্দুতে যে আলোক রশ্মি যাবে সেখানে কিন্তু অন্ধকারও হতে পারে, উজ্জ্বলও হতে পারে, সেটা আমরা জানি না। সেটা আমরা এবার ক্যালকুলেট করে বের করব। তাই আমরা সাপোজ কী করলাম, সি বিন্দু থেকে পি পর্যন্ত বা যে পি বিন্দু আমরা ধরেছি তার দূরত্ব কত, এক্স, ঠিক আছে। এরপর এখানে আমরা এর সমান্তরাল একটা সরলরেখা আঁকলাম ডট ডট দিয়ে, যেটার নাম দিলাম আর। এখান থেকে একটা সমান্তরাল চিত্র আঁকলাম যার নাম দিলাম কিউ। এবার এখানে দেখো এইটুকু ডিস্টেন্স আর এইটুকু ডিস্টেন্স সমান, তাই টোটালটা 2D হলে এইটুকু কী হবে, এইটুকু হচ্ছে ডি, এইটুকু ডি। তো এইটুকু দৈর্ঘ্য আর এইটুকু দৈর্ঘ্য সমান, তাই এইটুকু ডি, এটাও ডি, আবার হচ্ছে এটাও ডি। এটা আমরা যেহেতু জিওমেট্রির সাহায্যে ক্যালকুলেশন করে বের করবো, তাই আমরা এটা করলাম। বুঝতে পারলে? এরপর আমরা এখানে দুটো ট্রায়াঙ্গেল ইউজ করব, একটা হচ্ছে বিপিকিউ এবং একটা হচ্ছে এপিআর। তাহলে চলে আসি। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যেহেতু এপি এবং বিপি এর মধ্যে পথ পার্থক্য রয়েছে, তাহলে আমরা এদের পথ পার্থক্য ক্যালকুলেশনটা নির্ণয় করব। তাহলে এখানে তোমাদের লিখে দেওয়া আছে সব সুন্দরভাবে, দেখে নেবে। এরপর এখানে দেখো, তাহলে আমরা বিপি স্কোয়ার কীভাবে বের করছি। বিপি স্কোয়ার সমান হচ্ছে কি, বিপি স্কোয়ার সমান বিপি স্কোয়ার। বিপি স্কোয়ার সমান এখানে দেখতে পাচ্ছ ভূমি স্কোয়ার অর্থাৎ বিকিউ এর হোল স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার অর্থাৎ পি কিউ এর হোল স্কোয়ার। সেটা এখানে লেখা হয়েছে বিকিউ এর হোল স্কোয়ার প্লাস পি কিউ এর হোল স্কোয়ার সমান বিকিউ সমান এখানে কত, ক্যাপিটাল ডি, তাই এখানে ক্যাপিটাল ডি এর হোল স্কোয়ার প্লাস পিকিউ। পিকিউ মানে হচ্ছে কত, পি থেকে কিউ এই পর্যন্ত কতটা দূরত্ব এক্স, আর এই পর্যন্ত এইটুকু দূরত্ব কত, ডি। তার জন্য তো কত হয়ে গেল, এক্স প্লাস ডি এর হোল স্কোয়ার। একইভাবে এপি স্কোয়ার সমান এআর এর হোল স্কোয়ার প্লাস পি আর এর হোল স্কোয়ার, এআর এর হোল স্কোয়ার প্লাস পি আর এর হোল স্কোয়ার। তাহলে এটাই করলাম। তাহলে আবার একইভাবে এআর সমানও কত, ক্যাপিটাল ডি, তাই ক্যাপিটাল ডি এর হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস ডি এর হোল স্কোয়ার। এখানে দেখো এটুকু দূরত্ব হচ্ছে এক্স আর এটুকু হচ্ছে ডি, তাহলে এটুকু যদি আমরা ক্যালকুলেট করি তাহলে এটুকু টোটালটা হচ্ছে এক্স আর এটুকু ডি, তাহলে এটুকু কত হবে, এক্স মাইনাস ডি। তার জন্য আমরা লিখলাম কত, এক্স মাইনাস ডি এর হোল স্কোয়ার। বোঝা গেল? তাহলে এবার আমরা এদের পাত পার্থক্যটা নির্ণয় করবো, অর্থাৎ বিপি, যেহেতু এখানে বিপি বড় তাই আমরা বিপি স্কোয়ার মাইনাস এপি স্কোয়ার করছি। এখান থেকে যদি ক্যালকুলেট করি তাহলে তোমরা নিজেরাই ক্যালকুলেট করতে পারবে, ডিস্কোয়ার কেটে যাবে, তাহলে এখান থেকে আসবে 4x ডি। অতএব বিপি মাইনাস এপি সমান হচ্ছে 4x ডি বাই বিপি প্লাস এপি, স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা ভেঙেছে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান 4x ডি বাই, আবার বিপি প্লাস এপি সমান কত, বিপি প্লাস এপি সমান হচ্ছে কত, 2D। যেহেতু এটাও দূরত্ব যদি খুবই কম হয় তাহলে সেক্ষেত্রে আমরা ধরেছি বিপি প্লাস এপি সমান হচ্ছে 2D সমান 2x ডি বাই ক্যাপিটাল ডি। এরপর অতএব সুতরাং পি বিন্দুতে পৌঁছালে তরঙ্গ দুটির পথ পার্থক্য আমরা পাচ্ছি ডেল্টা সমান বিপি মাইনাস এপি সমান 2x ডি বাই ক্যাপিটাল ডি। অর্থাৎ পি বিন্দুতে যদি ওই এ আর বি থেকে পৌঁছায় তাহলে তাদের মধ্যে পথ পার্থক্য আমরা পেলাম
2x d/d। এবার আমরা পথ পার্থক্যের এতে আমরা নির্ণয় করব যে কখন আমরা উজ্জ্বল পুঁটি পাবো এবং কখন আমরা অন্ধকার পুঁটি পাবো। ঠিক আছে, তাহলে এখানে দেখো যে পি বিন্দুতে এনতম উজ্জ্বল পুঁটি হওয়ার শর্ত হলো আমাদের উজ্জ্বল পুঁটি হওয়ার শর্ত কি, ল্যামডা সমান হচ্ছে 2x n ইন্টু d/D সমান আমরা জানি λ/2 এর যুগ্ম গুণিতক, তাই তো। তাহলে উজ্জ্বল পুঁটি হওয়ার শর্ত এটা। এখান থেকে আমরা ক্যালকুলেট করে বের করছি xn সমান D n λ/2d। এবার যদি আমরা এটা করি সিরিজ করি তাহলে n+ অন্তমের জন্য কত হবে, জাস্ট n এর জায়গায় আমরা বসাচ্ছি n+1, তার d ইন্টু n+1 ইন্টু λ/2d। এত পরপর দুটি উজ্জ্বল পুঁটির ব্যবধান হচ্ছে কত, তাহলে xn+1 - xn সমান এটা যদি ক্যালকুলেট করো তাহলে এটা হবে dn+1 λ/2d মাইনাস dn λ/2d সমান dn λ/2d প্লাস d λ/2d মাইনাস dn λ/2d। তাহলে d এটা কেটে যাচ্ছে, তাহলে আমাদের থাকছে শুধু d λ/2d। বুঝে গেল? এরপর আবার যদি আমরা পি বিন্দুতে এনতম অন্ধকার পুঁটি হওয়ার শর্ত দেখি তাহলে ল্যামডা সমান 2xn d/D সমান কত হয় অন্ধকার পুঁটির জন্য 2n+1 ইন্টু λ/2, λ/2 এর অযুগ্ম গুণিতক। তাহলে এখান থেকে xn সমান আমরা পাচ্ছি। একইভাবে xn+1 এর জন্য জাস্ট n এর জায়গায় আমরা বসাবো n+1। তাহলে এখানে পরপর দুটি অন্ধকার পুঁটির ব্যবধান হচ্ছে হবে কত, xn+1 - xn সমান D/2d ইন্টু 2 ইন্টু n+1 প্লাস 1 ইন্টু λ/2। এটা যদি আমরা ডিফারেন্স করি তাহলে তোমাদের আসবে ডি, এটা ক্যালকুলেট করলে এখানে তোমাদের আসছে ক্যালকুলেট করে তুমি এটা ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করে তোমাদের আসবে, একটু দাঁড়াও ক্যালকুলেট করে দিই। তাহলে এখানে d/2d 2n+2 প্লাস 1 ইন্টু λ/2 মাইনাস d/2d ইন্টু 2n+1 ইন্টু λ/2 সমান এখান থেকে d/2d ইন্টু 2n+1 কমন নিলাম 2n+1 ইন্টু λ/2 মাইনাস d/2d 2n+1 ইন্টু λ/2 আর থাকছে তোমাদের d/2d ইন্টু 2 ইন্টু λ/2। এটা কেটে যাচ্ছে, কেটে গেলে আবার হচ্ছে এখানে দেখো 2 কেটে যাচ্ছে, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি d λ/2d। তাহলে ঝালরের প্রস্থ y সমান হচ্ছে আমরা কি পাচ্ছি d λ/2d। অর্থাৎ আমরা যে ব্যতিচার ঝালরের যে প্রস্থ মানে কি বলতো, যে এই যেখানে ছবিটা দেখো এই যে চওড়াটা মানে একটা উৎস থেকে যখন পর্দায় ব্যতিচার ঝালর তৈরি হচ্ছে সেই ব্যতিচার ঝালর কতটা পট্টি নিয়ে গঠিত, কতটা জায়গা জুড়ে তৈরি হচ্ছে সেই চওড়া বা প্রস্থটা হচ্ছে কি ব্যতিচার ঝালর। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি ব্যতিচার ঝালর কিসের উপর নির্ভর করছে, পর্দা থেকে দূরত্বের উপর, অবশ্যই তরঙ্গদৈর্ঘ্যের উপর কী ধরনের আমরা আলো ইউজ করছি, এবং হচ্ছে দুটো সোর্সের মধ্যে বা দুটো উৎসের মধ্যে যত দূরত্ব সেই দূরত্বের উপর নির্ভর করছে। তাহলে এখানে আমরা দেখিনি যে ব্যতিচার ঝালর যখন পর্দার দূরত্ব বাড়ানো হবে তখন ব্যতিচার ঝালর বাড়বে, যখন তরঙ্গদৈর্ঘ্য বাড়ানো হবে তখন ব্যতিচার ঝালর বাড়বে, এবং যখন দুটো উৎসের মধ্যে দূরত্ব কমানো হবে তখন কী হবে ব্যতিচার ঝালরের প্রস্থ কমবে। ঠিক আছে, এরপর আমরা কৌণিক বেদটা নির্ণয় করবো যে ঝালর কৌণিক বেদ কত। তাহলে এখানে θn সমান আমরা করেছি ট্যান থিটা, এখানে থিটাটা খুবই ক্ষুদ্র তাই আমরা ট্যান থিটাও লিখতে পারি। তাহলে ট্যান থিটা সমান হচ্ছে কত, প্রায় θn। তাহলে θn সমান লম্ব বাই ভূমি। তাহলে এখানে দেখো লম্ব বাই ট্যান থিটা যদি খুবই ক্ষুদ্র হয় তাহলে হচ্ছে এটা হচ্ছে xn বাই হচ্ছে d, অর্থাৎ θn সমান হচ্ছে লম্ব বাই ভূমি xn/d। xn এর মান আমরা জানি dn λ/2d, তাহলে এখান থেকে আসছে n λ/2d। এবার n+1তম ঝালরের জন্য যদি হয় তাহলে θn+1 সমান n+1 ইন্টু λ/2d। অতএব পরপর দুটি ঝালরের বেদ মধ্যে কৌণিক বেদ থিটা সমান θn+1 মাইনাস θn সমান হচ্ছে, এটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে তোমাদের আসবে
n+1 ইন্টু ল্যামডা বাই 2d বাই n ল্যামডা বাই 2d সমান n ল্যামডা বাই 2d n ল্যামডা বাই 2d প্লাস ল্যামডা বাই 2d মাইনাস n ল্যামডা বাই 2d। এটা কেটে যাচ্ছে, তাহলে আমরা পাচ্ছি n ল্যামডা বাই 2d। এটাও মনে রাখতে হবে, এটা অঙ্ক করার ক্ষেত্রে কাজে লাগবে। তাহলে এই পর্যন্ত তোমাদের ঝালরের প্রস্থ নির্ণয় আছে, ঠিক আছে। এখান থেকে তোমাদের বইয়ে এই যেটা আগেই বললাম যে কিসের উপর নির্ভর করে, এটা একটু দেখবে, এই পার্টটা একটু দেখবে কিসের উপর ডিপেন্ড করে, ঠিক আছে। ঝালরের সংখ্যার উপর নির্ভর করে না, সব ঝালরই একই বিধের হয়, অর্থাৎ এখানে কোনো নাম্বার n নেই। আর হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য কম বেশি হলে এটা এই ব্যাপারটা কিন্তু দেখবে ঝালর প্রস্থ আলো তরঙ্গ দৈর্ঘ্য সমানুপাতিক, অর্থাৎ তাহলে লাল আলো আর বেগুন আলোর জন্য কী হবে, লাল আলোর ক্ষেত্রে ঝালর প্রস্থ বেশি হবে, কিন্তু বেগুন আলোর ক্ষেত্রে ঝালর প্রস্থ কম হবে, যেহেতু বেগুনি আলোর তরঙ্গ দৈর্ঘ্য কম। তারপরে ডি এর মান বেশি হলে হবে, যেটা আগেই বললাম। আর হচ্ছে এভাবে হচ্ছে এগুলো পড়বে। আর এটা এখন করাবো না, এখন এটা তোমাদের অতটা ইম্পর্টেন্ট না, পরে যদি পরে যদি হয় সিলেবাসটা হোক কমপ্লিট হোক মোটামুটি, তারপরে না করাবো, এটা খুব একটা না ইম্পর্টেন্ট না। তাহলে এই পর্যন্তই, সবাই ভালো করে পড়ো। থ্যাংক ইউ। সবাই সাবস্ক্রাইব করবে যারা এখনও সাবস্ক্রাইব করোনি। থ্যাংক ইউ।